আইএসএল এর পরপর ৩ ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করা হলো না ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল খেয়ে জামশেদপুরের কাছে কিন্তু হেরে গেল ইস্টবেঙ্গল। তবে এই ম্যাচটাকে ঘিরে রেফারির এমন কিছু সিদ্ধান্ত রয়েছে যেগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হতে বাধ্য। তো চলো ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখব ম্যাচটার ঘটনা প্রবাহে কেমন হলো এবং এমন কি কি ডিসিশন রয়েছে যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে। আর সেকেন্ডলি, এই ম্যাচটায় কিন্তু ইস্টবেঙ্গলের নবাগত স্ট্রাইকার অ্যান্টন সোবার্গের জন্য ডেবিউ ম্যাচ ছিল, সে কেরাম খেললো সেই নিয়েও একটা আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, তাহলে এই ম্যাচটিতে দুই দলের দুই কোচ অর্থাৎ জামশেদপুরের কোচ ওনকয়েল এবং ইস্টবেঙ্গলের কোচ অস্কার, দুই কোচ কিন্তু দু ধরনের স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল। অস্কার সে কিন্তু চিরপরিচিত মিডফিল্ড নির্ভর প্রেসিং ফুটবল খেলাতে চেষ্টা করছিল তার প্লেয়ারদের দিয়ে। আর ওনকোয়েল তিনি কিন্তু চেষ্টা করছিলেন লো ব্লকিং ফুটবল বা কাউন্টার অ্যাটাকিং সিস্টেম খেলাতে। ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই মিডফিল্ড নির্ভর প্রেসিং ফুটবল খেলতে শুরু করে এবং কোচ অস্কার তার পরিকল্পনায় কিন্তু যথেষ্ট সফলই ছিলেন, বলা চলে আপ টু 60 মিনিট অবধি। তবে তারপরেই যেন ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে একটা টায়ার্ডনেস দেখা যায়। এই প্রেসিং ফুটবল জিনিসটা যারা জানো বা এই নিয়ে একটু পড়াশোনা করো তারা জানবে যে এই ধরনের ফুটবলে কিন্তু এনার্জি একটা বিরাট বড় ব্যাপার। তার মূল কারণ হচ্ছে অনবরত ট্রানজিশনে যেতে হয় প্লেয়ারদের, যেমনি অ্যাটাক করতে হয় ডিফেন্ডারদের তেমনি তাদের নেমে এসে কিন্তু ডিফেন্ডও করতে হয়। ইস্টবেঙ্গলের একটা সময় এমন অবস্থা হয়েছিল যে আনোয়ার ছাড়া বাকি সবাই ওপরে, কেউ কিন্তু নামতে পারছিল না। আমি কিন্তু এই সময়টা কখন বলছি বলতো, 60 মিনিটের পর, যখন ইস্টবেঙ্গল কিন্তু গোলগুলো খেয়েছে। তো এই ম্যাচের কথায় যদি আসি, প্রথম থেকে ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধে অনেকবার গোলের মুখে নক করেছে। ফার্স্ট অফ অল জয়গুপ্তা শট নিয়েছে, জিকসান সিং সে দূরপাল্লা শট নিয়েছে, গোল হতে পারতো তবে একটু ওপর দিয়ে উড়ে গেছে। এছাড়াও মিগুয়েল, তার কাছেও কিন্তু গোল করার সুযোগ এসেছিল, সেও ভালো ট্রাই নিয়েছে এবং সুবর্ণ সুযোগ এসে গেছিল ইউসুফ এজেজারির কাছে। মিগুয়েলের ভাসানো বল কিন্তু সে ফাঁকায় মাথায় পেয়ে গেছিল, কিন্তু সে বারের ওপর দিয়ে উড়িয়ে দেয়। এটা ইস্টবেঙ্গলের জন্য গোল্ডেন চান্স ছিল, কিন্তু গোলটা হয়নি। তবে আমরা বলি না যে বিদেশি আর স্বদেশি আমরাই তারা যারা ভাগ করে দিই প্লেয়ারদের মধ্যে, কিন্তু আজকে কিন্তু একটা স্বদেশি প্লেয়ার ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে এডমুন্ড লালরিন্ডিকা। মিগুয়েলের থেকে বল পায় বিপিন এবং বিপিন সেই বল বক্সে ক্রস করে, সেটা কিন্তু প্রতীক চৌধুরী জামশেদপুর ডিফেন্ডারের মাথায় লেগে এডমুন্ডের পায়ে আসে এবং এডমুন্ড দুর্দান্ত প্লেসমেন্টে বলটাকে জালে জড়িয়ে দেয় এবং ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়ে থেকে কিন্তু হাফ টাইমে যায়। এবং দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট হাফের ফুটবলটাকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করে, কিন্তু পারে মাত্র ১৫ থেকে ২০ মিনিট সেই ফুটবল খেলতে। তারপরেই কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো একটু টায়ার্ড রয়েছে, উঠলে নামতে পারছে না, আর সেটারই সুযোগ কিন্তু নিয়ে নেয় জামশেদপুর প্লেয়াররা। ইভেন ওনকোয়েল, সে কত এক্সপিরিয়েন্সড কোচ আইএসএল এর সেটা কিন্তু আবার তিনি দেখালেন। তিনি স্টিফেন এজে তাকে কিন্তু ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড দিয়েছেন, সে দুর্দান্ত আজকে যেরকম ডিফেন্স করেছে তেমনি অফেন্সে উঠে গোলও করেছে। এরামই একটা ডেড বল সিচুয়েশন পায় জামশেদপুর, তখন কিন্তু নিকোলা অর্থাৎ তাদের সেন্ট্রাল মিডফিল্ডার সে কিন্তু বলটা কর্নার থেকে বক্সে এজের উদ্দেশ্যে ভাসিয়ে দেয় এবং এজে তার দুর্দান্ত হেডারে বলটাকে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দেয় এবং ম্যাচটা কিন্তু তখন ১-১ চলছিল। তারপরে কিন্তু দুই দলই অ্যাটাক করছিল একে অপরকে। তবে এর মাঝখানেই কিন্তু আর এক ইস্টবেঙ্গল প্রাক্তনী অর্থাৎ মাদিয়া তালাল, সেও কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে এবং আজকের যে
থার্ড গোলটা হয়েছে বা জামশেদপুরের পক্ষে যে সেকেন্ড গোলটা হয়েছে তাতে কিন্তু মাদিয়া তালালের যথেষ্ট অবদান ছিল। মোহাম্মদ সানান সে একটা বল রেই তাচিকাওয়ার উদ্দেশ্যে ভাসিয়ে দেয় এবং তেচিকাওয়া তালাল তখন হয়তো 84 মিনিট চলছে, দুজন একে অপরের সাথে কিন্তু 1-2 খেলতে থাকে এবং 1-2 খেলে বক্সের ভেতরে ঢুকে রেই তেচিকাওয়া তার দুর্দান্ত প্লেসমেন্টে 2-1 জামশেদপুরকে এগিয়ে দেন। এবং ইস্টবেঙ্গল তারপরেও চেষ্টা করেছে, কিছু চেঞ্জ এনেছে যেমন বিষ্ণু, সৌভিক, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে এই ম্যাচটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকবে। কেন থাকবে তোমাদের বলছি। দেখো, দুই দলই কিছু সিদ্ধান্তে খুশি এবং অখুশি থাকবে। প্রথম কথা, অনেক জায়গা থেকে আমি দেখছি জামশেদপুরের গোলটাকে নিয়ে বলা হচ্ছে যেটা রাফায়েল মেসিবাউলি করেছিল ওটা অফসাইড নাকি ছিল না। আমার মনে হয় ওটা ক্লিয়ার অফসাইড ছিল, কারণ সানান পুরোপুরি অফসাইডেই দাঁড়িয়ে ছিল আর কি। এবং সে যখন বলটাকে ক্রস দেয় মেসি বাউলিকে, তখন কিন্তু মেসি বাউলি সেও কিন্তু অফসাইডে জড়িয়ে পড়ে এবং গোলটা ফার্স্ট হাফেই অফসাইডের কারণে বাতিল হয়। সুতরাং এটাকে নিয়ে আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি থাকা উচিত। তবে কন্ট্রোভার্সি আর একটা জিনিস নিয়ে অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে মিগুয়েল আর মাদিয়া তালাল দুজন কিন্তু দেখো ম্যাচের টেম্পোর কারণে একে অন্যকে ধাক্কাধাক্কি, জার্সি পুলিং এগুলো হয় এবং মাদিয়া তালাল মিগুয়েলের জার্সি ধরে জোর টান মেরেছিল পেছন দিকে এবং মিগুয়েল স্বাভাবিকভাবে মেজাজ হারিয়ে ফেলে, তাদের মধ্যে দু এক কথা বাক্য বিনিময়ও হয়। তো তারপরেই দেখলাম দুম করে রেফারি মিগুয়েলকে ইয়েলো কার্ড দেখিয়ে দিল, যেটা আমার মনে হয় উচিত নয়। কারণ জার্সি পুলিং একে করেছে মাদিয়া তালাল, তার উপরে সেটার ওপর নির্ভর করে কিন্তু মিগুয়েল আর মাদিয়া তালালের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তো তার উপর ভিত্তি করে শুধু মিগুয়েলকে ইয়েলো কার্ড দেখানোটা ঠিক না। আমার মনে হয় দেখালে দুজনকেই দেখাও, আর না দেখালে কাউকে দেখিও না, এটাই উচিত। তো তো এছাড়াও চোরাগোপ্তা প্রচুর ফাউল করেছে। স্টিফেন এজে সে আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভাই, এই নিয়ে সন্দেহ নেই, কিন্তু তাই বলে চোরাগোপ্তা ফাউলও কিন্তু কম হয়নি, যেটা কিন্তু রেফারি একটু আউটলুক করেই বেরিয়ে গেছে এটা বলা যায়। আজকে যদি সেরা পারফর্মারদের কথা বলি দুই দলের পক্ষে, দেখো জামশেদপুরের পক্ষে তো এজে বললামই দুর্দান্ত পারফরমেন্স করেছে, তালাল, রেই তাচিকাওয়া, এছাড়াও বার্লা বলে তাদের রাইট ব্যাকটা সেও কিন্তু দুর্দান্ত খেলেছে, প্রণয় সেও ভালো খেলেছে। মানে তাদের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু জান প্রাণ লাগিয়ে দিয়েছে জামশেদপুরের। আর ইস্ট বেঙ্গলের পক্ষে এডমুন্ড ভাই কি বলবো, এডমুন্ড যে ম্যাচ থেকে নেমেছে এগেনস্ট নর্থ ইস্ট, তুমি দেখো সে নামার পরই একটা দুর্দান্ত পাস দিয়ে কিন্তু ইউসুফ এজেজারিকে গোল করিয়েছিল, বা বলা যায় যে সে নামার পরই কিন্তু ম্যাচ চেঞ্জ হয়েছিল। এগেনস্ট তুমি দিল্লি দেখো, নিজে একটা গোল করেছে, একটা পেনাল্টি আর্ন করে দিয়েছিল। এটা থার্ড ম্যাচ, কনজিকিউটিভ থার্ড ম্যাচ এটা, মানে এগেনস্ট জামশেদপুর যে সে একটা গোল করলো। ইন্ডিয়ান প্লেয়ার এত কনসিস্টেন্ট, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার ইস্ট বেঙ্গলের জন্য। আজকেও সে খুব ভালো খেললো। ইভেন বিপিন সিং, তাকে নিয়ে তো কথা হয় না, তার বয়স নিয়ে অনেকে কথা বলে, প্লেয়ারটা দুর্দান্ত খেলেছে এবং এই লাস্ট কয়েকটা ম্যাচে আমি দেখছি তো যথেষ্ট কনসিস্টেন্ট, খুব ভালো খেলছে। স্পেশাল মেনশন ফর হিম। এছাড়াও মিগুয়েল সেও ভালো খেলেছে। তবে ওই যে বললাম মিগুয়েলের প্রবলেম, কোনোদিন মনে হবে তেড়ে ফুড়ে এমন উঠবে দুর্দান্ত গোল করে বেরিয়ে যাবে, কোনোদিন মিগুয়েল ঝিমোবে, এটাই মিগুয়েল। যাই হোক, এছাড়াও যদি আমি আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নবাগত স্ট্রাইকার অ্যান্টন সোবার্গ, সে কিরাম খেললো। দেখো প্লেয়ারটা কিন্তু বক্স ফরওয়ার্ড নয় আজকে, সেটা কিন্তু বোঝা গেছে পরিষ্কার। সে বক্সে ক্লিয়ার কাট চান্স পেয়েও কিন্তু গোলে ঢোকাতে পারেনি বা রাখতে পারেনি। সে যে প্রপার নাম্বার 9 নয় সেটা কিন্তু বোঝা গেছে। আজকে কোচ অস্কার তাকে স্ট্রাইকারের একটু পেছন দিয়ে একটা উইথড্রল ফরওয়ার্ড হিসেবে ইউজ করেছিল। তো সেই রোলে সে বাকি সবকিছুই করেছে, প্রেসিং করেছে, এনার্জেটিক প্লেয়ার, ফিজিক্যাল সবকিছু করেছে, দৌড়োয়, এক জায়গায় দাঁড়িয়ে বল চায় না, সব সব ভালো গুণ। কিন্তু সে কিন্তু বক্স ফরওয়ার্ড নয়, সুতরাং তার থেকে তুমি নাম্বার 9-এর মতন ট্যাপিন পাবে বা দুর্দান্ত হেড পেয়ে যাবে এটা কিন্তু আশা করা উচিত নয় আমার মনে হয়। সে কিন্তু অনেকটা উইথড্রল ফরওয়ার্ড এবং সে কিন্তু অন্য প্লেয়ারকে দিয়ে গোল করাতে সিদ্ধহস্ত হবে, এটাই আমার মনে হয়েছে আজকে তার খেলা দেখে। তো তোমাদের কি মনে হয় আজকে ইস্ট বেঙ্গল ম্যাচটা ঠিক কোথায় হারলো? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।